লোকটা প্রায় ৫৭ লক্ষ টাকা কিন্তু লস করেছে বাজারে। ৫৭ লক্ষ, 57 lakhs, 1.72 crores যেটা ইনভেস্টমেন্ট ছিল শুধুমাত্র টাটা কনসালটেন্ট সার্ভিস এবং ইনফোসিসের মধ্যে, সেটা নেবে ১,১৬,০০০ টাকার কাছে চলে এসছে। বিরাট বড় লস মাথায় হাত দিয়ে রয়েছে এবং তার কারণ যখন জানা গেল সেটা জানলে চমকে যাবে তোমরা। এবং সেই কারণটা ছিল স্টপ লস না লাগানো। সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আসছে, স্টপ লসের প্রয়োজনীয়তা কী, সত্যি কি দরকার, স্টপ লস ব্যাপারটা কি? আজকে এত বড় একটা কাণ্ড ঘটলো, তার মাথায় হাত দিয়ে বসে গেছে, অলমোস্ট পাগল হয়ে গেছে সে, মানসিক যন্ত্রণা, অবস্থা খারাপ। যে ক্যাপিটালটা প্লেজ করে রেখেছিল, বন্ধক হিসেবে রেখেছিল যে শেয়ারগুলো, তার বিশাল পরিমাণ তার ঘাড়ে চেপে বসেছে এবং প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। সারা রাতের পর রাত ঘুমোতে পারছে না, একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন তার মধ্যে রয়েছে। এই ঘটনাটা কোনো গল্প নয়, এই ঘটনাটা আমাদের বহুল প্রচলিত একটা নিউজে উঠেছে। এটা এক্সে এসছিল, অর্থাৎ টুইটার যে ছিল আগে, সেখানে লিখেছে ভদ্রলোক। সে মারাত্মক পরিস্থিতি, একজন ভারতীয়। আমি যে ঘটনার কথা বলতে চলেছি সেটা হচ্ছে দুটো প্রশ্ন। এক হচ্ছে টাটা কনসালটেন্সি এবং ইনফোসিসের ভাগ্য কোথায় দাঁড়িয়ে রয়েছে, সব থেকে বড় প্রশ্নচিহ্ন। কারণ এমন একটা কোম্পানি যাকে লার্জ ক্যাপ কোম্পানি বলে, যে কোম্পানি পোটেনশিয়াল গ্রোথ হিউজ, যে কোম্পানিটার যে ডিভিডেন্ড দেয় সেই পরিমাণ বিরাট, যারা সেফ সাইড খেলতে চাইছে স্টক মার্কেটে তাদের কাছে এটা একটা বিরাট বড় মাপের সুযোগ। কিন্তু প্রশ্নচিহ্ন হলো সব থেকে বড়, এই যে স্টপ লস, স্টপ লস, স্টপ লস, স্টপ লসটা কী জিনিস, এমন কি বিষয় স্টপ লস? স্টপ লস হচ্ছে এমন জায়গা যেখানে তোমাকে থামতে হবে, তোমার থামা দরকার। অর্থাৎ যখন তুমি যে চিন্তা ভাবনা করে শেয়ার বাজারে বিনিয়োগ করেছো, দেখা গেল সেটা সফল হলো না, উল্টো দিকে হাঁটা শুরু করলো, যদি উল্টো দিকে হাঁটতে থাকে শেয়ারটা, সেই প্রাইসটা, তখন যেখানে গিয়ে তুমি থেমে যাবে, যার পর তুমি বলবে না আর আমি লস নেব না, যে এর বেশি লস আমি সহ্য করতে পারবো না, সেটাকেই বলে স্টপ লস। তুমি একটা স্টক ১০০ টাকায় কিনেছো এবং ভাবলে ১১০ হলে সেটা বেচে দেবে, কিংবা অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর ২০০ হলে সে বেচে দেবে। তুমি সেই মতো করে তোমার রিওয়ার্ড এবং রেশিও ঠিক করে রাখলে, অর্থাৎ ১০০টা যদি ১২০-তে যায় তাহলে আমি যেরকম বিক্রি করে দেবো, ঠিক সেমভাবে ১০০টা যদি ৯০-এ চলে যায় তাহলে আমি বিক্রি করে দেবো। যদি ৯০ যায় মানে ১০ টাকা প্রতি শেয়ার হিসেবে ১০০টা শেয়ার তুমি কিনেছো এবং ম্যাক্সিমাম ১০ টাকা হিসেবে তুমি লস নিতে রাজি আছো, অর্থাৎ ১০০০ টাকা লস পর্যন্ত তুমি নিতে রাজি আছো। আর উল্টো দিকে ১২০ যেই হয়ে গেল, ২০ টাকা প্রতি শেয়ারে লাভ রেখে তুমি বেরিয়ে চলে গেলে। কিন্তু যদি আমি এই কথাটা বলি, তুমি পিছন দিকে যেটা হাঁটছে, ব্যাক করে যাচ্ছে, সেখানে তুমি দাঁড়ালে না, অর্থাৎ ৯০, ৮০, ৬০, ৭০, ৫০ যতই নামুক, একটা ওভার কনফিডেন্স তোমার মধ্যে কাজ করলো। তুমি বললে না আমি দাঁড়াবো না, আমি এগোবো, আমি দেখবো কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ আমি জানি এটা আরও বাড়বে। এই মনে করে ভদ্রলোক সমানে কিনে গেলেন। যখন কোম্পানিটা ১০০ টাকা থেকে নেবে ৯০ টাকা হলো, উনি আরও ১০টা কিনে নিলেন। যখন সেটা ৮০ টাকা হলো তখন উনি ২০ টাকা কিনলেন। যখন ওটা ৭০ টাকা হলো তখন উনি একসঙ্গে ৪০-৫০ খানা কিনে ফেললেন। এবং যখন ৫০ টাকায় দাঁড়ালো একসঙ্গে আরও ১০০টা কিনে ফেললেন। যতবারই উনি কিনছেন ওনার প্রাইসটা কিন্তু কমছে, অ্যাভারেজ ডাউন এটাকেই বলে, প্রাইসটা কমতে থাকছে। ফলে প্রাইসটা ১০০ টাকাটা গিয়ে চলে এলো ৮০ টাকা। উনি ভাবলেন এবারে যখন স্টকটা উঠে যাবে তখন ১১০, ১১৫ যদি পাই তাহলে ৮০ টাকা থেকে ১১০, এই ৩০ টাকা প্রতি শেয়ারে আমার কিন্তু লাভ হয়ে যাবে, কিংবা ৪০ টাকা প্রতি শেয়ারে আমার লাভ হয়ে যাবে। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো পিছনে যে কাজ করেছে ওরা, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স এবং মারাত্মক গ্রিড। উনি সবসময় এটা মনে করছেন যে ইনফোসিস এমনই স্ট্রং কোম্পানি, যে কোম্পানি কোনোদিনই এত মারাত্মক পতন ঘটবে না। টিসিএস এত ভালো কোম্পানি, যে কোম্পানি পতন হতে পারে কিন্তু সেটা ক্র্যাশ লেভেলে যাবে না, ডাউনফল থাকতে পারে কিন্তু ক্র্যাশ হবে না। আজকের ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে কথা বলবো, প্রথম যে কথাটা বলছি সেটা হচ্ছে টিসিএস ইনফোসিস কি ক্র্যাশ হতে পারে, মানে আজকের জায়গায় দাঁড়িয়ে কি এটা ক্র্যাশ বলে মনে হচ্ছে? সেকেন্ড ওয়ান, সব থেকে বড়, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছে তারা কি স্টপ লস লাগানো দরকার তাদের স্টপ লস? আসা যাক সব কিছু বলা। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেলিং। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। পাস্ট রেট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমি যাব, প্রথম দিকে। সেই জায়গাটা হচ্ছে একটা, এবং সেই জায়গাটা প্রথম, সেটা হচ্ছে টিসিএস ইনফোসিসের ভাগ্য কোথায় দাঁড়িয়ে রয়েছে। নাম্বার ওয়ান, ফার্স্ট ঘটনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আতঙ্ক। এআই এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আইটা নিজে সোর্স কোড লিখে ফেলছে, যে আইটা নিজে সমস্তগুলো দেখভাল করছে, যে আইটা নিজে
একাধিক লোকের কাজ করে দিচ্ছে। অর্থাৎ যে প্রজেক্টটা করতে 100 জন লোকের দরকার পড়তো, এখন সেটা 3 জন মাত্র লোক দিয়ে গোটা প্রজেক্টের কাজ করে দিচ্ছে এবং 100% পারফেক্ট কোড লিখে দিচ্ছে। যে কোড লিখতে 1 মাস সময় লাগতো 90 জন লোকের প্রায় 18-19টা যাকে বলা যেতে পারে মডিউলে তৈরি করা, বিভিন্ন মডিউল মানে এক একটা অংশ, কোনো অংশের মধ্যে ইনসার্টের কাজ করছে, কোনো অংশ এডিটের কাজ করছে, কোনো অংশ কোয়ারির কাজ করছে, কোনো অংশ যে ডেটাবেস আছে তার রিপোর্টিং তৈরি করছে, রিপোর্টিংয়ের মধ্যে স্টক রিপোর্টিং কেউ তৈরি করছে, কেউ এই মুহূর্তে কাস্টমার বেস রিপোর্টিং তৈরি করছে, কেউ সেলস এরিয়া জোনের উপর রিপোর্টিং তৈরি করছে। শুধু রিপোর্টের মধ্যে প্রায় 17 থেকে 22খানা রিপোর্ট তৈরি হচ্ছে। ইনপুট যে প্রসেসগুলো হচ্ছে, যে কোনো কোয়ারি তৈরি হচ্ছে, বিভিন্ন বেসের উপর কোয়ারি তৈরি করছে, কেউ নামের উপর বেস করে কোয়ারি তৈরি হচ্ছে, কারোর এরিয়ার উপর বেস করে কোয়ারি তৈরি হচ্ছে, কোনোটা অ্যামাউন্টের উপর বেস করে তৈরি হচ্ছে, কোনো ক্ষেত্রে বা সিস্টেম ডিজাইন কিছু কোয়ারি তৈরি করছে। কিছু ক্ষেত্রে যদি কোনো ইনপুটে ভুল হয়ে থাকে বা ইউজার যে সমস্ত ভুলগুলো করে, যাকে বলা হয় এক্সেপশন, সেই এক্সেপশনগুলো ট্র্যাক করার জন্য বিভিন্ন মডিউল তৈরি করা হয়। কেউ নামের জায়গায় যদি সে অ্যাড্রেস লিখে ফেলে, কেউ যদি নামের জায়গায় তার জিমেল আইডি লিখে ফেলে, কেউ কোনো রকমভাবে ইমেল আইডি লেখার জায়গায় @ দিয়ে বাকি পার্টগুলো লিখলো না, কোনো একজন অ্যামাউন্টের জায়গাতে ভুল করে ডবল অ্যামাউন্ট লিখে ফেললো, সমস্তগুলো চেকিংগুলো করা হয় যে জায়গাগুলোতে, সেই সমস্ত রেকটিফিকেশনের মডিউল তৈরি করা হয়। সেই সমস্ত মডিউলের সমস্ত কাজগুলো মিলিয়ে একটা বিরাট বড় কর্মযজ্ঞ হয় এবং শেষ কিছুদিনের মধ্যে সেগুলোকে সব যুক্ত করা হয়। প্রত্যেকটা মডিউলের মধ্যে পার্টগুলোকে যুক্ত করে গোটা বডিটা তৈরি করে রিপ্রেজেন্ট করা হয়। তারপর কোয়ালিটি টেস্টিং হয়, সেই কোয়ালিটি টেস্ট পাস হওয়ার পর তবে সে ক্লায়েন্টের কাছে যায়, ক্লায়েন্ট তারপরে খুশি হলে তখন পেমেন্ট দেয় এবং ডেলিভারির কাজ কমপ্লিট হয়। এই হলো কর্মযজ্ঞ। এই সমস্ত কাজ এআই পুরো মিনিটের মধ্যে করে দিচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এতগুলো মডিউল তৈরি করছে, টেস্টিং করছে, ফাইনাল রিপোর্ট বেরোচ্ছে এবং ফাইনাল যারা ডেলিভারিতে রয়েছে কোয়ালিটি কন্ট্রোল তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কোয়ালিটিতে যে 2 জন বসে রয়েছে তারা শুধুমাত্র ফাইনাল করছে এবং তৃতীয় ব্যক্তির কাছে রিপোর্ট দিয়ে দিচ্ছে, হ্যাঁ কোয়ালিটি 100% পারফেক্ট, আপনি এবার ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করুন। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং ক্লায়েন্ট খুশি হচ্ছে, পেমেন্ট করে দিচ্ছে। সমস্ত কাজ হচ্ছে, ওদিক থেকে 90 জন লোক টোটালি আউট হয়ে গেল। 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি যেসব প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, যারা ক্লায়েন্ট আছে OEM ক্লায়েন্ট বলে, তারা নিজেরা বলছে যে আমরা নিজেরাই এআই কিনে নিজেরাই করে নেবো, কেন TCSকে, কেন ইনফোসিসকে আমরা এত টাকা দেব। এইবার আসছে সেকেন্ড প্রশ্নটা, টাটা কনসাল্ট সার্ভিসের তাহলে ভাগ্যটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে? যতক্ষণ পর্যন্ত TCSের মতো এত বড় লার্জ কোম্পানি, তাদের মুভ করাটা প্রচণ্ড কঠিন, যে কারণের জন্য খুব শিগগিরই দেখতে পাওয়া যাবে বেশ কিছু কর্মী ছাঁটাইয়ের কাজ, যে কারণের জন্য দেখতে পাওয়া যাবে অনেক যে সমস্ত এক্সপেন্স সেগুলো বন্ধ করা হবে। সব মিলিয়ে মিশিয়ে আগামী দিন বেশ কয়েকটা কোয়ার্টার শুধু চুপচাপ থাকা, কোনো রিটার্ন কিছু দেবে না, কোনো ডিভিডেন্ড কিছু দেবে না এবং এই ভদ্রলোকের কথা যদি বলি, ভদ্রলোকের লস কিন্তু বাড়বে বই, কমবে না। তো এই জায়গায় ইনফোসিস এবং TCS দাঁড়িয়ে রয়েছে। আমি SL টেকনোলজি বলছি না। এবারে ইনফোসিসের নতুন করে যে পজিটিভ ব্যাপারগুলো সেটা হচ্ছে ওরা এবারে এআইটাকে নিয়ে নিজেদের যে নলেজ সেগুলো এআইতে লাগাচ্ছে এবং লাগিয়ে এআইটাকে আরও সমৃদ্ধশালী করে তুলছে। অর্থাৎ এআইয়ের বিরুদ্ধে না গিয়ে এআইয়ের সঙ্গে থেকে কাজগুলো করার চেষ্টা করছে। এখানে একটা পজিটিভ পয়েন্ট TCSের রয়েছে বেটার, যেটা ইনফোসিসের নেই। এই TCSের যে পয়েন্ট রয়েছে, বেশ কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশনের বেশ কিছু কাজ কিন্তু TCS করছে। ইনকাম ট্যাক্স মডিউলগুলোর বেশ কিছু পার্ট কিন্তু টাটা কনসালটেন্সি করছে। ইনফোসিসও কিছুটা কাজ শুরু করেছে। এবারে TCSের বেশ কিছু ব্যাংকিং অর্গানাইজেশনগুলো সম্পূর্ণ TCSের হাতে রয়েছে এবং TCS কিন্তু আরও 2-4টে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের সমস্ত কাজগুলো কিন্তু তারা করছে। এর ফলে TCS কিন্তু টিকে যাবে। কিন্তু ওই যে বললাম, যে রিটার্ন, যে সম্ভাবনা ছিল যে বিরাট বড় ইমপ্রুভমেন্ট হওয়া, যে বিরাট ডিভিডেন্ড দেওয়া, রিজার্ভসের বিরাট টাকা এবং প্রচুর লোক যে অ্যাপয়েন্টমেন্ট করা, যে বিরাট একটা গভর্নমেন্ট বলা হতো TCS জব মানে সেম অ্যাজ গভর্নমেন্ট জব, সেই জায়গাগুলো সবগুলো ক্ষুণ্ণ হয়ে যাবে এবং আগামী দিনেও TCS ইনফোসিসের ভাগ্য কিন্তু অনেক দেরি হবে এবং হয়তো AI এর উপর একদিনে কাজ করবে, হয়তো AIতে একদিন বিরাট জায়গায় যাবে, কিন্তু আলটিমেটলি বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। এবার আসছি স্টপ লসের ব্যাপারে। স্টপ লসে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু একটা সহজ কথা আমরা এটা বলতে পারি, স্টপ লস লাগানোর ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি একটা ট্রেডার হন, ট্রেডার বলতে আপনি হতে পারে ইন্ট্রাডে ট্রেডার, সকালে কিনে বিকেলে বেচে দিলেন, সকালে বীজ বিক্রি করে যখন বিকেলে কিনলেন, ধরুন 9:20 আপনি বা 9:30টার সময় আপনি কিনে নিলেন এবং দেখা গেল 3টের সময় বিক্রি করে দিলেন, 2টোর সময় বিক্রি করে, আপনি যে সময় মনে করলেন বিক্রি, এটা হচ্ছে ইন্ট্রাডে। আরেকটা কী হতে পারে, সুইং, এখন কিনলেন 15 দিন পরে গিয়ে বিক্রি করলেন, এটা হতে পারে। 1 মাস পরে গিয়ে আপনি বিক্রি করলেন, এটা হতে পারে। আরেকটা হয় স্কাল্পিং,
1 টাকার বা 50 পয়সা হিসেবে মনে করে নিন 229 টাকা 50 পয়সা, এই অবস্থা আপনি কিনলেন, ঠিক 230 টাকা 50 পয়সা 1 টাকা হলো, আপনি সব বিক্রি করে বেরিয়ে গেলেন। স্কাল্পিং, ছোট ছোট করে কেনা, একসঙ্গে 10,000 20,000 কোয়ান্টিটি কিনে নেওয়া হলো এবং ওইটুকু সময়ের মধ্যে 1,000 2,000 5,000 টাকা তুলে নেওয়া হলো। এইটা হলো স্কাল্পিং। এই হয় এখন। আর লং টার্মে যে 10 বছর 5 বছর 8 বছর জন্য রেখা, সেক্ষেত্রে খুব বেশি স্টপ লসের প্রয়োজন পড়ে না। কিন্তু প্রয়োজন পড়ে কোথায়? আপনি 10 লক্ষ টাকা কিনলেন, ধার করে নিয়ে নিলেন যে এটাই সুযোগ, এখনই ডাউন হয়েছে, যেটা আমি বারবার বলি, বহু লোককে বলেছি, এবং কিছু বলা অনেকে রয়েছে যারা এমন একটা শেপের কথা বলে বা এমন একটা পরিস্থিতি বলে যে এবারে উঠে যাবে, অর্থাৎ স্ট্রং কোম্পানি, এটা ইউ শেপ মানে 110-এ ছিল কোম্পানিটা, এবারে নিচে পড়তে শুরু করলো, কোম্পানি ভেরি ভেরি স্ট্রং কোম্পানি, এবং নেবে সে 80 এলো। এই 80-তে যেই এলো, এটাকে সকলে মনে করে নিল এটা একটা বিরাট মকা। এই মকাটা ইউ শেপে অর্থাৎ আবার উঠে আসবে এবং সেই 70 টাকায় যে কিনবে সে, এবং 110 15 20-তে সে বেচে দেবে, একটা বিরাট লাভ, 60 টাকা 70 টাকা লাভ নিয়ে বেরোবে। কিন্তু একটা কথা আমি বহুকাল ধরে বলে এসেছি, ইউ শেপ সবসময় খাটে না। ইউ শেপ কখন খাটে? যখন মার্কেট দৌড়োয়। ইউ শেপ কখন খাটে না? যখন মার্কেট ডাউনফল করে, যখন বিয়াররা পুরো মার্কেটকে ঘিরে ধরে। কোনো দিন ইউ শেপে যাবে না, গেলে পুরো শেষ। অর্থাৎ ইউ শেপ কথার অর্থ হচ্ছে আমি কি করছি, যখন পড়ছে, নিচে পড়ে গেল তখন আমি কিনছি, এবং যখন উপরে উঠে যাবে তখন আমি বিক্রি করব। এটা কিন্তু টোটালি কনসেপ্টটা একেবারে অলমোস্ট ধারণাটাই ভুল। একে আমরা যেটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেখানে আমি বলবো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্রসেস। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্রসেসের মধ্যে ধরে নেওয়া হয় এই প্রসেস। এখানে অনেকগুলো টেকনিক্যাল মজাদার বিষয় রয়েছে। এই যে প্রসেসটার কথা আমি বলছি, এই প্রসেসটার মধ্যে এইরকম জায়গাতে থেকে পড়া শুরু হয়েছে, এবং এইরকম জায়গায় যখন এসছে, এক্স্যাক্ট তুমি এই জায়গাটা জানো না, কিন্তু তুমি এরকম জায়গায় কিনেছো, তুমি এরকম জায়গায় অ্যাভারেজ করেছো ওই ভদ্রলোকের মতো, কিন্তু তারপরে তুমি এক্সপেক্ট করছো এরকম জায়গায় উঠে যাবে, ফলে 60 টাকাটা 120 টাকাতে বিক্রি হবে, তখন আমি বিক্রি করে চলে যাব। অনেকে আবার এটাকেই একটা কায়দা করে, ঠিক এই যে জায়গাটাকে তৈরি করে, এর পরিমাণে সেম জায়গাটা তৈরি হয় এখান থেকে ডবল পরিমাণে। অর্থাৎ এই যে জায়গাটা তৈরি হয়, যদি এটা 50 টাকা হয়, তারা কিন্তু মনে করছে 100 টাকা এই জায়গাতে ওঠার সম্ভাবনা থাকছে, ফলে এই 50 100-তে গিয়ে ওরা কিন্তু আউট করে দিচ্ছে, সেল করে দিচ্ছে। এই চিন্তা ভাবনা লেভেল নিয়ে কাজ করে। কিন্তু একটা সহজ বাংলা কথা আমি বারবার যেটা বলেছি, যেটা সেদিনকেও বোঝেনি, কিন্তু এখন সবাই আস্তে আস্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে, এই সব জিনিস দিয়ে কখনো কোনো দিন কোনো কিছু বোঝা যায় না। এত সোজা নয় মার্কেটটা। তাহলে মার্কেটে আমরা গোটা জীবন কাটাতাম না শুধু এত রাশি রাশি বই পড়ে, এতগুলো অ্যানালাইসিস করে। এখানে অনেক কিছু বোঝা গেছে। টেকনিক্যাল এক জায়গায় গিয়ে হারিয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো, আমাদের RSI যেটা রয়েছে, RSI দিয়ে আমরা কি বুঝছি? রিলেটিভ স্ট্রেংথ বুঝছি। স্ট্রেংথ মানে এই মুহূর্তে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? আমাদের RSI যখন 30-এর কাছাকাছি চলে এলো, 30 বা 32, তখন আমরা মনে করলাম দুর্দান্ত জায়গা। কিন্তু সেখানে কি দুর্দান্ত বুঝছি কি করে? ভ্যালুয়েশন কম বুঝছি কি করে? শুধু এটা নয়, MACD দেখলাম, সেখানেও আমাদেরকে একটা ইন্ডিকেটর দেখিয়ে দিল যে এখানে একটা ক্রস করছে। এবং আমরা যদি দেখে নিই অন্যান্য ক্ষেত্রেও, যেখানে গোল্ডেন ক্রস ওভার তৈরি করছে, যে 200-কে 50 সে মুভিং অ্যাভারেজ কেটে দিয়ে কাট করছে, ব্যাপারগুলো কিছুটাই কিছু না। যদি এই মুহূর্তে যে পড়ে গেছে, এই জায়গার রেজাল্ট যদি হয়ে থাকে এমন, আপনার রেজাল্ট খুব খারাপ হয়েছে, কোম্পানির রেজাল্ট বেরিয়েছে জঘন্য, তাহলে আপনার ভ্যালুয়েশন কম থাকাটাও শেষ নয়, এর থেকে আরও পড়তে পারে। অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, আমরা যখনই দেখছি রেজাল্ট খারাপ, আমি সেখানেই এক্সিট করে যাব, এবং আমি একা না, দুনিয়ার যতজন ফান্ডামেন্টালসকে সকলেই এক্সিট করে দেবে, কারণ আগামী দিন তার খারাপ আসছে। এই জায়গায় আমরা বুঝে গেলাম, কিন্তু ভ্যালুয়েশন এখানে দেখিয়ে দিচ্ছে দুরন্ত জায়গা। সুতরাং শুধু ভ্যালুয়েশন দেখে, শুধু ইউ শেপ দেখে, কোনো ডাব্লু শেপ দেখে, ডাব্লু শেপও একটা শেপ আছে, এই যে শেপগুলো মানে 2বার করে 3বার করে স্টকটা কনফার্ম করেছে যে আমি উঠতে চাইছি, এবং প্রতিবার বাধা দিয়েছে, এবং টেকনিক্যাল বলে এরপরে এটা ওঠার সম্ভাবনাটা প্রভূত হয়ে যায়। কিন্তু ব্যাপার সেটা নয়, সেখানে অনেক ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে, শুধু 3-4টে পয়েন্টকে মেলালে হবে না। টেকনিক্যাল এখানে টোটালি ফেল্ড। যে ভুলটা এই লোকটা করেছিল, এবং বাকি যারা বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়ায় যারা ছিলেন, তারা ওনাকে বাহবা দিয়েছেন। তার যারা হিতৈষী বন্ধু ছিল, তারা বলেছে এটা সুযোগ, এই সুযোগটা নিয়ে ভবিষ্যতে বিরাট কিছু করবে। কিন্তু আলটিমেটলি
এইগুলো টোটালি তার কাছে অবস্থা খারাপ করেছে। এখন শেষ খবর অনুযায়ী লোকটা প্রচণ্ড হতাশ, প্রচুর লোন নিয়েছে, ক্যাপিটালগুলোকে প্লেজ করে সেই টাকাটা সেটা নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সে শুধু এই মুহূর্তে সে তার পরিস্থিতি মাথা খারাপ, ঘুম বন্ধ, সম্পূর্ণ কান্নাকাটি করে চলেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু শেষ। সুতরাং তাকে বোঝানো হয়েছিল হিতৈষী যারা যে রোজ রোজ পোর্টফোলিও দেখিস না, 1 নম্বর। 2 নম্বর বলেছিল যে ডিম্যাট অ্যাকাউন্ট যেটা আছে লগ আউট করে দে, লগ আউট করে দে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, ডিম্যাট অ্যাকাউন্ট এখন দেখবি না। তাকে সে যতবার বলছে ততবার বলেছে এই কোম্পানিটা আবার বাউন্স করবে, আবার বাউন্স ব্যাক করবে, সুতরাং এখন কিছু দেখিস না, এখন কিছু চিন্তা করিস না, আবার হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি ওনার নিজের দায়ে, নিজের দোষেই কিন্তু শেষ হলেন। এতে শেষ কথা যেটা বলার রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে কখনো ফান্ডামেন্টাল যত স্ট্রং কোম্পানি হোক না কেন, সবসময় লং টার্ম তুমি ইনভেস্টর হও না কেন, কতগুলো প্যারামিটারকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। প্রথম প্যারামিটার যেটা মনে রেখে দেবে সেটা হচ্ছে কোম্পানি যত স্ট্রং হোক না কেন, প্রথম তুমি কতটা ব্যথা সহ্য করার ক্ষমতা আছে। নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, আমি 10,000 টাকা ইনভেস্ট করেছি, আজ যদি সেটা 2,000 হয়ে যায়, আমি কি ব্যথা পাবো না পাবো না? যদি ব্যথা না পাই তাহলে পর 2,000 আমি হাসি মুখে রেখে দেবো ভবিষ্যতের জন্য। আর যদি মনে করে থাকো এই মুহূর্তে 10,000টা 5,000 হয়ে গেছে এবং আমি প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছি কারণ আমাকে ধার করে সব কাজগুলো করতে হয়েছে, তাহলে কিন্তু তোমার পক্ষে ভয়ঙ্কর অবস্থায় এবং তোমাকে ঝটপট সেল করে দিতে হবে লস হলেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। কখনো ধার করে ইনভেস্টমেন্ট জগতে আসবে না, কখনো কারুর কথা শুনে ইনভেস্টমেন্ট জগতে আসবে না। সব সময়তে ফান্ডামেন্টালটা রীতিমতো পড়াশোনা করো। যদি ফান্ডামেন্টালি প্রিলিমিনারি একটা নলেজ পেতে চাও প্রথম লেভেলে, তাহলে আমার মেম্বারশিপে দেখতে পারো, সেখানে প্রিলিমিনারি পুরো শুদ্ধ বাংলাতে একেবারে হাতে ধরে কিছু বিষয় আমি বলেছি, সেইগুলো নিজের চোখে দেখে নেবে, নিজে বুঝে নেবে। আর পেন ড্রাইভ কিছু রয়েছে আমার কাছে, যদি ইচ্ছা হয় পেন ড্রাইভও তোমরা নিতে পারো। এই মুহূর্তে পেন ড্রাইভ 1600 টাকা দাম মোটামুটি এখন রেখেছি। এর মধ্যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালি মোটামুটি 20 থেকে 22খানা ভিডিও রেখে দিয়েছি, যে ভিডিওগুলো তোমরা অফলাইনে যখন ইউটিউব থাকবে না সেখানেও তোমরা নিজেরা নিজের ল্যাপটপে হোক মোবাইল হোক বসে চালিয়ে দেখে নিতে পারবে। ফান্ডামেন্টালটা যেখান থেকে হোক সেখান থেকে শেখো, সেটাতে কোনো ফ্যাক্টর না, কিন্তু শেখো, জিনিসটা শিখে নিয়ে নিজে আস্তে আস্তে বিনিয়োগ করো। কখনো এর মতো হয়েও না যে পাগল হয়ে গেলে উৎকণ্ঠায়। আমি জানি না ভবিষ্যতে কী করতে চলেছেন, কেন যে কথাগুলো উনি লিখেছেন খুব খারাপভাবে লিখেছেন। আজকের মতো শেষ করলাম। এই এক্সপেকটেশন নিয়ে তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পেরেছো।